সুর মিশে গেছে যত দূর তুমি শুনতে কি পাবে গান। দর্শক, এই মুহূর্তে চ্যানেল এর সঙ্গে আছেন দেশের উদীয়মান সঙ্গীত শিল্পী ও অভিনেতা অ্যাঞ্জেল নূর এবং সাথে আছে তার ব্যান্ড। আজকে আড্ডা এবং কথা হবে অ্যাঞ্জেল নূর এবং তার ব্যান্ডের সাথে। ভাইয়া, কেমন আছেন আপনারা? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনি যদি কষ্ট করে সবার পরিচয়টা দিন। ও হচ্ছে অ্যাপোলো পারভিয়াস, ও এনএসইউতে পড়তেছে, ও বেস বাজায়। আর হচ্ছে আসিফ আহমেদ, ও হচ্ছে পিয়ানিস্ট। ও শুধু আমার পিয়ানিস্ট না, ও অনেকগুলো ব্যান্ডের পিয়ানিস্ট বাংলাদেশে বড় বড়। সো এখন আমি একা দাবি করতে পারি না ওকে। আর হচ্ছে দিগন্ত, হচ্ছে অ্যাকোস্টিক বাজায়। ওরা দুজনেই অ্যাকোস্টিক বাজায়। আর হচ্ছে আদিব হাসান, আর ও হচ্ছে আমাদের আপকামিং ড্রামার তমাল। সো আমরা সবাই এনএসইউর, সবচেয়ে বড় আমি, যদি মনে হয় না, এই আর কি। আদিব ভাইকে কিন্তু আপনার সাথে ম্যাক্সিমাম সময় দেখা গেছে বিভিন্ন গানে। রাখতে হয়। আদিব ভাই, আসলে আপনাদের যে ব্যান্ড, এই ব্যান্ড তৈরি হওয়ার গল্পটা আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, ব্যান্ডটা তৈরি হওয়ার গল্পটা শুরুর আগে যদি আমি বলি যে ব্যান্ডটাতে আমার যোগ, আমি এই যাত্রায় যখন যাত্রী হিসেবে যোগ দেই, সেটা হচ্ছে আমি আসিফ ভাইয়ের থ্রুতে, উনি আমাকে অ্যাঞ্জেল ভাইয়ের সাথে পরিচয় করায় দেন। আমরা একটা একই ক্লাবে ছিলাম আগে, তো হোয়াটসঅ্যাপেরই, তো সেখান থেকে পরিচয়। এবং পরবর্তীতে আসিফ ভাই আমাকে ওনার সাথে পরিচয় করালো। এবং ওই যে উনি বললেন আগে যে ধানমন্ডির বাসাতে আমরা যেতাম, যে ওখানে খুব সুন্দর ছাদ ছিল একটা, ওখানে আমরা জ্যাম ট্যাম করতাম, মানে ওখানেই প্র্যাকটিস। এবং পরবর্তীতে ওখান থেকে এক পা দু পা করে যেভাবে হয় আমরা বিভিন্ন গান কভার করা স্টার্ট করি। আবার বিভিন্ন ছোটোখাটো শোগুলোতেও আমরা পারফর্ম করতে থাকি, কভার সং করি আমরা প্রথম দিকে। সো এভাবেই আর কি শুরু, আর এই তো এখন চলছে। আসিফ ভাই, আপনার যে বন্ধু, এই বন্ধুর সাথে যে আপনার পথ চলা, সেই সম্পর্কে একটু জানতে চাবো। ব্যাপারটা হয়েছে যে ওনার সাথে আমার সম্পর্কটা আসলে খুবই অন্যরকম ভাবে স্টার্ট হয়েছে। লাইক মিউজিক দিয়ে হলেও লাইক ব্যাপারটা ছিল যে আমাদের সিঙ্ক অনেক ভালো ছিল ফার্স্ট থেকে। যে লাইক উনি বলতেছে তুমি এটা বাজাও, তো ধরলাম, তো আমি ওনার চোখের দিকে তাকে বুঝে যাই যে উনি এখন এটা চাচ্ছে। এটা খুবই আধ্যাত্মিক, বাট এটা ট্রু। এটা হয়তো বা অনেকের মধ্যেই থাকে, বাট হওয়াটা রেয়ার, মানে সবসময় হয় না। তো এটা আমি ওনার সাথে ফিল করছি যে আমি যখন বাজাচ্ছি, উনিও জানে যে আমি এটা বাজাবো, মানে আমরা ফিউচারে 2 মিনিট পর কি করবো কিংবা 5 সেকেন্ড পর কি করবো, এটা আমরা বুঝে যাইতেছি। আর এটাও বুঝতেছি যে সে বুঝতেছে আমি এটা করবো, আমিও জানি যে সে এটা করবে। তো এটা খুবই মানে অবাক করার মতো ছিল। তো ওইখান থেকে আমরা নিজেরাও বুঝতাম, আমরা হাসতাম যে আচ্ছা এটা হইতেছে, আমরা হাসি, ওখানে আমরা ইনস্ট্যান্ট হাসি। এটা কেউ যদি খুব লক্ষ্য করে বুঝে তাহলে ধরতে পারবে জিনিসটা, যে আচ্ছা এটা ওদের মধ্যে কিছু একটা চলতেছে, কথা ছাড়াই ওরা হাসতেছে, তার মানে কিছু একটা হচ্ছে। তো এইভাবেই আর কি মিউজিকের মধ্যে যখন এই ফিলটা থাকে, বন্ডিংটা থাকে, তখন মিউজিক করতে আরো বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ হয়, মজা ফিল হয় আর কি। মানে এই যে উনি যেটা বললো যে 6-7 ঘন্টা আমরা মিউজিক করতেছি, কোনো টায়ার্ডনেসই কাজ করতেছে না। 6 ঘন্টা পরে আমাদের ফিল হচ্ছে ও আচ্ছা আমরা টাইম ঘুরিয়ে এতক্ষণ চলে গেছে, আমরা বুঝতে পারি। প্রথম পরিচয় কিভাবে? প্রথম পরিচয়টা আসলে তো মিউজিকের মাধ্যমেই হয়। যে উনি যখন দেখতেছিল যে হ্যাঁ গ্রিন রুমে আমি পিয়ানো বাজাচ্ছি, তো ওইখানে আমাদের যে ক্লাবটা ছিল ওইখানে আবার পিয়ানোর অভাব ছিল। তো যখন পিয়ানো আসতো সবাই খুব একটু অন্যভাবে দেখতে যাচ্ছে, একজন আসছে এটা নিয়ে। নর্মালি পিয়ানো নিয়ে তো কেউ থাকে না, কিবোর্ড নিয়ে কেউ থাকে না। তো উনি যখন আসলো, ওনারও একটা কিউরিওসিটি কাজ করেছে। তো উনি হঠাৎ করে বললো আচ্ছা এই গানটা ধরো। তো তখন আমি দেখলাম যে ওনার সাথে আমার গানের টেস্টটাও মিলে। উনি একটু মেলোডিয়াস গানগুলো পছন্দ করেন, একটু সফট সং পছন্দ করেন, ওনার ভয়েসের টোনাল কোয়ালিটিটাও খুবই সফট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি মানে একদম পারফেক্ট একটা ম্যাচ হয়েছে, যে আমি এরকম একজন ভোকালিস্টের সাথে বাজাতে চাচ্ছিলাম অনেক সময় ধরে। কারণ আমিও ছোটোবেলা থেকে A.R. রহমান এদের গানে শুনে বড় হয়েছি, যে যারা মেলোডিয়াস কাজ করেছে। এখন হয়তো আমার ব্যান্ডে বাজানো লাগতেছে, বাট আমারও আর কি পছন্দ জায়গা এটাই। ব্যান্ডের কথা বললেন, একটা ব্যান্ড তৈরি করতে হলে সবার মন মানসিকতা এক হতে হয়। সেই জায়গা থেকে আপনারা কতটুকু পর্যন্ত যেতে পেরেছেন ব্যান্ডের মতো একটা সিদ্ধান্ত, একটা ব্যান্ড করার সিদ্ধান্ত নিতে? এখন কিছু তো মনোমালিন্য থাকে, সবার দেখা যায় যে মাইন্ড সেম থাকে না। মিউজিক সেম হলেও দেখা যায় যে অনেকের চিন্তাধারা একটু ডিফারেন্ট হতে পারে। তো ওইটা মানে সবকিছু মিলায় ব্যান্ডটাকে টিকে রাখানোটাই আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং। ব্যান্ড করে ফেলে বেসিক্যালি আমরা এখানে ব্যান্ড টিকানোর কথা ভাবছি না,
আমরা শুধু গানে ফোকাস দিচ্ছি। আমি বারবার একটা কথা বলছি যে আর 10জন ব্যান্ড কিভাবে কি করলো না করলো, উই আর নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট ইট। আমি ওদের সাথে ডিসকাস করছিলাম যে আমি কি ব্যান্ডের নতুন করে কোনো নাম দিব, কারণ এখন তো নাম আছে এঞ্জেল নূর অ্যান্ড ব্যান্ড। ওরাই আমাকে বলছে যে দেখো এঞ্জেল নূরের একটা যে এস্টাবলিশমেন্ট হয়েছে এটা ইনাফ, মানে অন্য কোনো নাম দিয়ে আর নতুন করে কিছু করতে চায় না। আর বেসিক্যালি যে এই যে বললাম আমি মাঝে মধ্যে ডাউন হয়ে যাই, কাজ করা অফ করে দিচ্ছি, বা যখন আমি শুটে চলে যাচ্ছি তখন একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, ও কিন্তু মোটামুটি ব্যাপারটা ধরে রাখছে। সো এটা আমার একার এফোর্ডের না, সবাই এখন যারা এখানে আছে এরা সবার যার যার যথেষ্ট নিজেদের অবদানেই তারা আছে। সো এখানে আসলে ভাঙার বা কোনো মনোমালিন্যের ওই রকম চিন্তা আসেই নেই। সো আই রিয়েলি প্রাউড অফ দিস পিপল, স্পেসিফিকলি ও। আবার আমার একটা কথা আমার বলতেই হয়, সেটা হচ্ছে আমি বাংলালিং ট্রফি স্টার হয়েছিলাম 2020 না 21-এ। সো এটা পুরোপুরি ওর কারণে। আমার মিউজিক, আমি একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা পাইছিলাম, প্রায় 2-3 লাখ টাকা এখানে টপার হয়ে, এটা ওর কারণে। মানে ওই আমাকে বেশি বলছে না দাও, আমি বলছি না আমার দ্বারা হবে না, আমার কোনোভাবেই সম্ভব না, আমি পারবো না। সো এইভাবে আর কি। সো আসিফ ভাই আপনাকে কি ভাগ দিছে টাকা? হ্যাঁ, সে আমাকে যখন ও চায় নাই এমন না, এমনটা কিছু না, বাট উনি আমাকে হেল্প করছে। লাইক আমাদের যখন আমরা তো জানতাম যে আমাদের গানের ব্যাপারটা আগাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের একটু ইকুইপমেন্ট কিনা লাগবে, পিসিটিসি, তখন উনি আমাকে ওইখান থেকে আমি কিছু বলিনি, উনি নিজে আমাকে হেল্প করছে আর কি, যে এখন আমাদের দরকার ওই যে মানে ওখানে ওই মাইক দিয়েই আমাদের যদি আবার শুট করা, আপনি যদি দেখেন ওই সেটটা কি ছিল, কি ওই যে কি ওটাকে কি বলে, মানে একটা নয়েজ, মানে বাস্টার্স দিয়ে আমরা এটাকে মোটামুটি স্টেবল করছিলাম, মানে নিজেদের বানানো, নিজে কোনো কিছু কেনা না, রুমের মধ্যে গাইতেছি হুট করে একটা হর্ন চলে আসলো, আবার দাও, মানে ওভাবে করে ম্যাক্সিমাম রেকর্ড রাত 2টা-3টা এদিকে করা হতো। আমরা ওয়েট করতাম যাতে সাউন্ড না থাকে, কারণ আমাদের কাছে সাউন্ড প্রুফ রুম নাই। এখন তো যা কিছু এখনো যতটুকু দেখতেছে এগুলো তো বহু কিছুর পরে আসছে, এগুলো তো মানে আনপ্ল্যান্ড, এটা জাস্ট উপরওয়ালার রকম। এমনি আপনার ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পান? দেখেন আমার লাইফে আমি ছিলাম একটা নার্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছাড়া আর কিছুই ছিলাম না। আর আমার ইভেন গান শোনা, মুভি দেখা অত এন্টারটেইনিং আমি না। আমার লাইফে আমি খুব বোরিং টাইপের একটা মানুষ, খুব একটা জোকটোকও বুঝি না। ওরা আমাকে জোক বলার পরে বলে যে আমি কিন্তু এখন জোক বলছি, হাসো। হ্যাঁ, সো ওই রকম টাইপের একটা মানুষ। কিন্তু আমার গ্রো আপটা এরকম হয়েছে বিকজ আমার ছোটোবেলা থেকেই আমার গ্রো আপটা এরকম, খুব একলা বড় হয়েছি বা অসুস্থ ছিলাম একটু। সো ওই কারণে আমি কখনো ভাবি নাই যে অ্যাক্টিং করব বা গান করব, কিন্তু আমি জানতাম যে আমার ভয়েস আছে বা আল্লাহ আমাকে ভয়েস দিছে। সো কোনো প্র্যাকটিস ছাড়া, কোনো এফোর্ট ছাড়া সামহাউ ন্যাচারালি আমি এখানে চলে আসছি। এখানে কারোর সাপোর্টের আসলে তেমন প্রয়োজন হয়নি। সাপোর্ট যদি বেসিক সাপোর্ট যদি বলতে চাই, তাহলে আমার আশেপাশের মানুষজন, উপরওয়ালা আমার জীবনে এমন মানুষ টাইমে পাঠাইছে যারা আমাকে আসলেই মানে কি বলবো উপরের দিকে তুলে ধরছে। এখানে আমার কোনো অবদানই নেই। ও মাঝে মধ্যে বলে আমাকে যে এই গানটা শুনতে, এটা খুব ভালো, এটা তোমার জন্য মনে হয় ভালো। পরে শুনে আমার যদি ভালো লাগে তখন আমি গিয়ে একবার দুবার শুনি, তারপর গাই। সো সামহাউ অনুপম রয়ের গানগুলো আমার জন্য গাওয়া ইজি হয়। অনুপম, অরিজিৎ সিং, এই জনরাটা আমার জন্য ইজি হয়, শান্ত পছন্দের জায়গা। হ্যাঁ, আমার জন্য গাইতে সুবিধা বেশি হয় বলে, এবং এই লেখাগুলো আমি রিলেট করতে পারি বলে গাই। আমি এমন কোনো গান গাইতে পারি না যে গানটা আমি রিলেট করতে পারি না বা লেখা আমি বুঝি না। আমি আগে গান নিয়ে বুঝি। এমনকি আমি আর আসিফ যখন মাঝে মধ্যে স্টুডিওতে বসি, তখন এমনও টাইম গেছে রাতে 11টা বাজে বসছি, সকালে 7টা-8টা বেজে গেছে, কী কথা বলছি মনে নেই, কিন্তু গান নিয়েই কথা বলছি। কারণ কোনো কিছু ব্যাপারে কথা বলি, শুধু গান নিয়ে কথা বলছি। সো ওভাবেই আর কি। আসলে এটা কোনো সূত্রের সাথে মাপতে পারবেন না আপনি যে আমি কোন জনরায় গাচ্ছি বা কেন অনুপম গাচ্ছি। হয়তো কালকে রক গাওয়া শুরু করেছি, যখন যেটা আসলে মাথায় আসে আমার ভালো লাগলে। আমি তো আমার এইটুকু সেন্স তো দেখেন, আমার আশেপাশে যারা আছে ওরাই আমাকে জাজ করতেছে যে তোমার এই গানটা তোমার সাথে যাবে। তো ওটা কিন্তু আমার চয়েসের চাইতে বেশি ওদের চয়েস। সো আমি ওদেরকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারি বলে আমি মনে করি। এখন পর্যন্ত যেহেতু কোনো গ্যাঞ্জাম হয় নাই, সো হয়তো যদি ওরা কখনো মনে করে যে তোমার এই রকটা তোমার গলায় ভালো যাবে, তখন গাইলে হয়তো আমি তখন হয়তো মানুষ অ্যাকসেপ্ট করবো।